চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ২২। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। জীবনধারার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা জানে না কেউ। শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে। দিন যায়, ক্ষণ যায়, কেবল যায় না স্মৃতিরা। কেমন বুক ভার করা কষ্টের পাহাড় আঁকে রোজ নিয়ম করে মন মন্দিরে। কখনো স্মৃতিরা খিলখিলি হাসি হাসে, কখনো বা তাড়া করে নীরব আর্তনাদ। আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাতো, কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের। সেপ্টেম্বরের ২৯ তারিখ, বৃহস্পতিবার। চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ ১৫ দিন হলো। কই, একটা সময় যে বাড়িটাকে নিজের পায়ের নিচের ভিত্তি, বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল, আজ সেই বাড়ি বিহীন তো ভালোই কেটে গেল ১৫টা দিন। তাহলে আগে কেন মনে হতো সে মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই? সময় মানুষকে বাঁচতে শেখায়। কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয়, কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে। চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো। অনেক তো হলো অপ্রাপ্তির ডানা ঝাপটানো। ধানমন্ডি লেকের পাশে বড় রাস্তার কোণ ঘেঁষে যাওয়া গলিটার ভেতরের দিকে রংচটা হলুদ রঙের বাড়িটা, ২ তলা ২ রুমের নির্জন ফ্ল্যাটটাতে ঠাঁই হয়েছে চিত্রার। নির্বাসন বলা চলে। চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তিস্বরূপ চিত্রা দীর্ঘদিন নির্বাসন ঘোষণা করা হয়েছে। খারাপ কি? নীরব বেঁচে থাকায় মৃত্যুর জীবন্ত স্বাদ। চঞ্চল চিত্রাকে সেই স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কাঠিন্যতায়। প্রকৃতিতে তুমুল ঝড় উঠল। চিত্রা শুয়েছিল খাটে। বারান্দায় ফুলের টব পড়ে যাওয়ার শব্দে তার গভীর ধ্যান নষ্ট হলো। চোখ মেরে তাকাতেই দেখে দুপুরের ঠাঠা রোদ শূন্যে মিলে গেছে। মনে হচ্ছে যেন ভর সন্ধ্যাবেলা এটা। হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা। বারান্দায় কতগুলো জামাকাপড় শুকাতে দেওয়া হয়েছে, সে সেগুলোই আনার জন্য এত ব্যস্ত। জামাকাপড় আলগোছ ছড়িয়ে আনতেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ধারার বুকে। চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল। মানুষের সঙ্গ পছন্দ করা চিত্রা আজ নীরবতায় আচ্ছন্ন। ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরছে বোধহয়। বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাঁটা কিছুটা গায়ে লাগলো চিত্রার। দরজার সাথে ডান হাতটার একটু জোরে ঘর্ষণ লাগতে ডান হাতের তালুর ওপরে পড়া বড় ফোসকাটা গলে গেল। মৃদুস্বরে করে চিত্রা উঠল। একটু আগে ভাতের মার গালতে গিয়ে এই অঘটন ঘটেছে। অতিরিক্ত জ্বালায় চোখ টলমল করে উঠল। অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে। হাসতে হাসতে হাঁটু মুড়ে বসল বারান্দার দরজায় হেলান দিয়ে। ফোসকা পড়া জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুর অথচ তাচ্ছিল্য নিয়ে বলল, তোর আজও ব্যথা লাগে চিত্রা? ব্যথাটা তবে এত আঘাত পাওয়ার পরও মরেনি? নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাজতে হাউমাউ করে কেঁদে উঠল সে। যখন বাড়ি ছাড়ল তখনও তো এমনই বৃষ্টি ছিল, তাই না? এমন তাণ্ডবই তো চলছিল প্রকৃতিতে। এমন ধ্বংসই তো হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টা, তাই না? চোখ বুজে চিত্রা। চোখের পাতায় ভেসে ওঠে সেই দিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা। চিত্রার নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন। তার ভীত কণ্ঠে বাড়ির বাকি সদস্যদের দৃষ্টি পড়ে তার উপর। মেয়েটার শরীর নিস্তেজ প্রায়। অবনী বেগম ছুটে আসে। পাগলের মতো চিত্রার চোখে মুখে পানি ছিটাতে থাকেন। তুহিন হতবম্ব। সাথে হতবম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও। রোজা সওদাগরও আকস্মিক ঘটনায় তাজ্জব বনে যায়। বোনের এই নাজেহাল অবস্থাতে বাবাকেও অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন। বাবার প্রতি ঘৃণায় রিরি করে ওঠে তার শরীর। চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা। তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা দুহাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে, আপনি সত্যিই মানুষ তো আব্বু? নুরুল সওদাগর তেমন উৎকণ্ঠা দেখালেন না, বরং বেশ ধীরে বললেন, ওকে ঘরে নিয়ে যাও, ডাক্তারকে কল করো। তুহিন তাচ্ছিল্য করে ওঠে। জীবনের প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো। সে মুখ ঝামটে মেরে বাবাকে বলল, আপনার সেটা না ভাবলেও হবে আব্বু। আমার বোন তো, সামলে নিব না হয় আমি। আপনি বরং আপনার সংসার সামলান। তুহিনের কথায় এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সওদাগরের মুখে। কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ব্যবস্থা করবে মানে? যে মেয়েটা আপনাদের চক্ষুশূল, সে না হয় আর আপনাদের চোখের সামনে নাই রইল? তুহিনের এমন পরিস্থিতিতে এমন একটা কথা হয়তো আশা করেনি কেউ। তাই তো ফুপি ধমকে উঠে বলল, তুহিন, কি বলছিস বাবু তুই?
মেয়েটার এই অবস্থাতে এইসব বলা লাগে? আপাতত কোনো ব্যবস্থা করোর। খারাপ কিছু হয়ে গেলে পরে? ভালোই তো হবে ফুপি। আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় মরে যাওয়াটাই ওর জন্য সুখের। তাই না চিত্রার বড় চাচিমা? মানে এই কথাটা বাহার ভাই বলল, বুঝছো? ভালোই হবে ফুপি, এই কথাটা বাহার ভাই বলল। বাহারের হুট করে আগমন, এমন অপ্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে গেল। নুরুল সওদাগর ধমক দিলেন বাহারকে। আঙুল উঁচিয়ে বললেন, তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে? আপনার মেয়ে? হাসালেন তো। সুন্দর কৌতুক। তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যই প্রাপ্য। এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটা তার প্রাপ্য। শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয়। একমাত্র আপনার পরিবারেই দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ। তোমাকে দুটো চর বসানো উচিত, বেয়াদব ছেলে। আরে স্যার, আগে নিজেই তো আদবটা রপ্ত করুন, তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন। নুরুল সওদাগরের কথা তখনই থেমে গেল। বাহারের সাথে তর্কে জড়ানোটা নেহাত বোকামি ছাড়া কিছুই না। বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে। ওহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল। ওহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো। চিত্রার নাকের কাছটাকে কিছুক্ষণ বরফ ধরে রাখতেই বন্ধ হয়ে গেল রক্তের স্রোত। চিত্রার নিভু নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে। ভেজা ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, আমি সত্যিই চাঁদনি আপার ক্ষতি চাইনি বাহার ভাই। আমি জানি। বাহারের ছোট্ট উত্তরটার পরে জ্ঞান হারালো চিত্রা। মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপল বাহারের। সে তুহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুহিন, মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে। অথচ তোমার পুরো পরিবারটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা। যা করবে ভেবে করো। বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝল। বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতবম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি চান? আমি তোমাদের ভালোবাসি। তার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের। চিত্রাকে সামনে দেখলে আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে। বাকিটা তোমরা জানো। চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো। তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ। বরং নিবিড় কণ্ঠে বললেন, ভাবি আমাদের সংসারের কর্ত্রী, তার কথাই শেষ কথা। অতঃপর তুহিন আর কারো পিছু ডাক শুনল না। বোনকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেল। ছোট চাচি, ফুপি, ওহি সবাই পিছু ডাকলো। কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটা নীরব রইল। সওদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল। ভাঙনের সুরে ইট পাথরগুলো যেন কেঁপে উঠল। এই বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখতে জন্য যেই নারীর জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল, আজ সেই নারীর হাত ধরে ভাঙন শুরু। হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা। শরীর প্রায় কিছুটা ভিজে গিয়েছে। চোখের কোণে সরল গতিতে বেয়ে পড়ল অশ্রুরেখা। কেমন ছারখার করা দুপুর এটা, কেমন নিস্তব্ধ করা বেলা। বৃষ্টির শব্দটাকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে। চিত্রা মনে মনে ভাবল, হয়তো ভুল শুনেছে। পরপর আবারও ডাক ভেসে এলো। বারান্দা দিয়ে তাকাতেই ভেজা শার্ট লেপ্টে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল। এরপর আর লোকটার খোঁজ নেই। আজ হুট করে কোথা থেকে উদয় হলো সে। চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহার তৃতীয়বারের মতন নাম ধরে ডাকল এবং নিচে আসার ইঙ্গিত দিল। চিত্রা মাথা দোলালো। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে আসবো কেন? আপনি ওপরে আসুন। বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না। তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আসলে আসো, না হয় বসে থাকো। এত কৈফিয়ত দিতে পারছি না। চিত্রা অধৈর্য হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, আসছি। বাহারের মাথায় দুষ্টবুদ্ধি চাপল। সে মিটমিটিয়ে হেসে বলল, তাড়াতাড়ি আসো মেয়ে। বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহাল করে দিচ্ছে, অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেমের বৃষ্টিতে। এমন খোলামেলা অস্পষ্ট বাহারের লাগামহীন কথাতে তাজ্জব বনে গেল চিত্রা। সে দ্রুত মাথা ভেতরে ঢুকিয়ে ফেলল। লজ্জায় খানিকটা সময় চুপও ছিল। অতঃপর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে। তুমুল বৃষ্টিতে ভিজে, শীতে জবুথবু চিত্রার শরীর। হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর। বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে। সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা। চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার। ঠাট্টার স্বরে বলল, অত কাঁপাকাঁপি করে লাভ নেই মেয়ে। টিভির হিরোদের মতো গায়ের জামা খুলে দিতে পারবো না। আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি? বাহারের কথায় গোল গোল করে তাকিয়ে রইল চিত্রা।
ভাষাহীন তার কণ্ঠ। বিস্মিত কণ্ঠে সে বলল, বাহার ভাই, আজ কথার লাগাম ছাড়ছেন নাকি? না না, ছাড়েনি। কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেড়িবাঁধ। ও তুমি চিন্তা করো না, বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবার লুকিয়ে যাবে। বাহার ভাই জানেন, আপনি আমার বিশাল পূর্ণতা, অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা। আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন? ছাড়তে যদি হয়, তাই তো ধরতে করছি ভয়। আপনি আমার বৃষ্টির দিনের এক কাপ চা, তুমি আমার বৃষ্টির দিনের গরম গরম খিচুড়ির মাঝে তেল তেলে ইলিশ মাছ ভাজা। মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল বাহার ভাই। আবার নিজেই হাহা করে হেসে দিল। চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি। ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধহয় এটা। দুজন মানুষ দুজনের দিকে থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজন দুজনের সান্নিধ্যে চরম সুখী। অপ্রাপ্তির মাঝেই সবাই হাসতে জানে না। সবাই হাসতে জানে না। যারা জানে, তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ। ভেজা শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পুড়ে খেয়ে নিল দুজনেই। চিত্রা মাছ বাছতে পারে না বলেই খুব যত্ন করে কাজটা করে দিল বাহার ভাই। ভাবা যায়, একজন অগোছালো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায়। ভালোবাসা সব পারে, তাই তো ভালোবাসা সুন্দর। খিচুড়ি খেয়ে বেরোতেই চিত্রাকে থামিয়ে দিল বাহার। চিত্রা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, বাসায় যাবেন না? অনেকক্ষণ তো হলো। বাহার হাসল, মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাহার চিত্রাকে ইশারা করল পিছে তাকাতে। তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত। চিত্রা পিছু ফিরতে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসা ভাবে মানুষটার মুখ দেখতে অবাক হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। নিঃসংকোচে জড়িয়ে ধরল সে মানুষটাকে। চোখের মাঝে তখনও তুমুল খুশির অশ্রুরা। শক্ত করে মানুষটাকে জাপটে ধরে কন্দনরত সুরে বলল, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি। ওরা আমায় ভালোবাসেনি। আচ্ছা, আমি এখানে আগেই বলে দিই, যদিও এই পর্বে বলা নাই, এই পর্বটা এখানেই শেষ। আসলে ওর কার সাথে দেখা হয়? এখানে চিত্রা মূলত তার মাকে দেখতে পায় এবং তার মাকেই জড়িয়ে ধরে বলে, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি। ওরা আমায় ভালোবাসেনি। আসলেই পৃথিবীতে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে, হয়তো মা। পৃথিবীতে যাদের মা আছে, তারা হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু যখন মা নামক মানুষটা হারাই যাবে, তখন হয়তো তোমার কাছে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। পৃথিবীতে মা ছাড়া না কেউ এভাবে ভালোবাসে না। মায়ের ভালোবাসা যে কতখানি গভীর, কতখানি নিখুঁত, হয়তো মা না থাকলেই বুঝবা। তাই তোমাদের সবাইকে বলছি, প্রত্যেকে প্রত্যেকের মাকে ভালোবাসবে। অনেক অনেক বেশি ভালোবাসবে। নিজের মাকে খুশি রাখার চেষ্টা করবে। মা নামক জিনিসটা মাথার উপরে আছেই বলে তোমার আজ এত গুরুত্ব। এই যে চিত্রা যেমন, মা নাই তাই সে শেষ পর্যন্ত বাড়ি থেকেই বের করে দেওয়া হয়েছে। আসলে পৃথিবীতে সবার জীবনে মা নামক জিনিসটাই এমন। আমিও আমার মাকে অনেক ভালোবাসি। যদিও আমার মা আমার উপন্যাসের ভিডিও শোনে না, তাই জানতেও পারবে না আমি এখানে বলেছি। কিন্তু আসলেই আমি আমার মাকে অনেক ভালোবাসি। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, নিজের যত্ন নাও। আল্লাহ হাফেজ।